নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। অন্নপূর্ণা যোজনাতে যারা অনলাইনে আবেদন করেছো, সাধারণত দেখা যাচ্ছে তারা 10টা থেকে 12টা ভুল করছে, যেই ভুল করা একদমই উচিত নয়। তো আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে সাধারণ মানুষজন অন্নপূর্ণা যোজনাতে অনলাইনে আবেদন করার সময় যে ভুলগুলো করছে সেটা নিয়ে আলোচনা করছি, এবং সেই ভুলগুলো না করে সঠিকভাবে কি করে কোন অপশনে কি ফিল আপ করবেন সেটাও আলোচনা করব। এছাড়া এমন কিছু ভুল আছে যেগুলো একদম বেসিক ভুল, যেগুলো করলে অন্নপূর্ণা যোজনাতে আপনার নাম বাতিল হবে না। অনেকে আছেন যারা এমন কিছু ভুল করেছেন এবং ভুল করেই ফর্মটা সাবমিট করে দিয়েছেন, যেহেতু এডিট করার অপশন নেই তাহলে ফর্মটা ওইভাবেই জমা হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের নাম আশা করি বাতিল হবে না। এরকম কিছু নর্মাল বা সাধারণ ভুল আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করছি, এবং এমন কি কি বড় বড় ভুল আছে যেগুলো করলে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে বা আপনি টাকা পাবেন না, এগুলো নিয়ে ইন ডিটেল আলোচনা করছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এমন 10টা ভুলের কথা বলছি যেই ভুলগুলো করলে আপনার নাম কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে বাতিল হয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি। প্রথমে এই পোর্টালে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে নতুন একটা অপশন দেখবেন অ্যাড হয়েছে, রিলিজিয়ান বলে। এইখানে আপনাকে আপনার রিলিজিয়ান বা ধর্ম চুজ করতে হবে। যেমন এখানে বিভিন্ন ধর্মের নাম আছে: বুদ্ধিজম, খ্রিস্টানিটি, হিন্দুইজম, ইসলাম, জৈনিজম, শিখদের জন্য, এবং এই একটা আছে জোরোস্ট্রিয়ানিজম বা অন্যান্য। এখান থেকে হিন্দু, মুসলিম বা আপনি যেই জাতি সেই জাতিটা চুজ করে নেবেন। এবং প্রত্যেক যে মেম্বার রয়েছে প্রত্যেক মেম্বারই কিন্তু এই জাতি বা রিলিজিয়ানটা চুজ করার অপশন দিয়েছে। তো এখানে আমরা হেড অফ দ্য ফ্যামিলি চুজ করে নিয়েছি রিলিজিয়ান। এবার যে মেম্বার 2 আছে তারও কিন্তু এখান থেকে আমি রিলিজিয়ানটা, এখান থেকে আমি হিন্দুইজম চুজ করে নিলাম। একইভাবে যে মেম্বার 3, তার আগে সেভ ড্রাফট করবেন, তাহলে ড্রাফট সেভ হয়ে যাবে। এবার রিলিজিয়ান আরেকটা আমি চুজ করলাম মেম্বার 3, তারপরে সেভ ড্রাফট, এবং যে শিশুকে অ্যাড করেছি 4 নম্বরে তারও এক্ষেত্রে রিলিজিয়ানটা চুজ করে এখানে সেভ ড্রাফটে ক্লিক করতে হবে। তাহলে অতি গুরুত্বপূর্ণ বিষয় যে রিলিজিয়ানটা কিন্তু চুজ করতে হবে। এবার অনেকে বলতে পারেন, দাদা আমরা যখন ফর্মটা সাবমিট করেছি আমরা রিলিজিয়ান চুজ করার কোনো অপশন পাইনি, সেক্ষেত্রে কি হবে? দেখুন, আর সেটা আপনার দোষ নয়, সেটা গভর্নমেন্ট জানে যে আমরা এত তারিখ থেকে এই নতুন অপশনটা অ্যাড করেছিলাম। তার আগে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের রিলিজিয়ান চুজ করার কোনো অপশানই ছিল না, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনার টাকা পেতে কোনো সমস্যা হবে না। রিলিজিয়ান চুজ করুন বা না করুন, যারা এই অপশান অ্যাড হওয়ার আগে ফর্ম ফিল আপ করেছেন কোনো অসুবিধা নেই। কারণ রিলিজিয়ান অপশানটা দেখুন স্টার মার্ক নেই, মানে এটা যে বাধ্যতামূলক ফিল আপ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এগুলো অপশনাল। তাহলে এই একটা অনেকের মনে কনফিউশন আছে, আশা করি দূর করতে পেরেছি। এইবার এখানে হেড অফ দ্য ফ্যামিলির যে জন্ম তারিখ, 1 নম্বরে ভুল যেটা, আপনারা জন্ম তারিখটা বুঝতে পারছেন না কি, যে আধার কার্ডে একরকম, ভোটার কার্ডে একরকম। যাদের একই রকম জন্ম তারিখ সমস্ত ডকুমেন্টে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যাদের আধার কার্ডে একরকম আছে, ভোটার কার্ডে একরকম আছে, তারা আধার কার্ড অনুযায়ী দেবেন, ভোটার কার্ডে যেরকম আছে সেরকম থাক। একইভাবে অনেকের আধার কার্ড পুরনো আমলের, সেক্ষেত্রে শুধুমাত্র ইয়ার মেনশন থাকে, মানে জন্ম সালটা মেনশন থাকে, তারিখটা মেনশন থাকে না। তাহলে তারা সেক্ষেত্রে কি করবেন, তারা কিন্তু ভোটার কার্ড অনুযায়ী যেটা আছে সেটা দেবেন। এইবার 3 নম্বর যে ভুলটা করছেন সেটা হচ্ছে ক্যাটাগরি বুঝতে পারছেন না। এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা এসসি কাস্ট, কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেট নেই, তারা কিন্তু এখানে জেনারেল হিসাবে গণ্য হবেন। প্রথম অপশনটা আনরিজার্ভ ক্যাটাগরি, ভালো করে বুঝে নেবেন। অনেক ক্যান্ডিডেট বা মহিলা প্রার্থী বা পুরুষ পরিবারের প্রধান হোক বা মেম্বার হোক, যেই হোক না কেন, তার যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে সে কিন্তু জেনারেল হিসাবেই গণ্য করা হবে। তাহলে আপনি এসসি হন, এসটি হন, সেক্ষেত্রে কোনো ব্যাপার না, আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে তবেই সেটা ফিল আপ করবেন। আদারওয়াইজ যদি কাস্ট সার্টিফিকেট না থাকে আপনাকে আনরিজার্ভ অপশনটা চুজ করতে হবে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ ভুলটা করছেন সেটা হচ্ছে আধার ডকুমেন্টটা আপলোড করছেন শুধুমাত্র একটা পেজ। এটা কিন্তু করবেন না। যদি আপনার কাছে ছোট আধার কার্ড থাকে তাহলে আপনার যে ঠিকানা সেটা কিন্তু ওই ছোট আধার কার্ডে প্রথম ফ্রন্ট সাইডে মেনশন করা নেই। সেক্ষেত্রে আধার কার্ডের যে ঠিকানাটা ওটা কিন্তু ব্যাক সাইডে বা আধার কার্ডের পেছনের দিকে মেনশন করা থাকে। আপনার যদি বড় আধার কার্ড হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধাটা হবে না, কিন্তু ছোট আধার কার্ড হলে এই শুধুমাত্র প্রথম পাতার ছবি তুলে আপলোড করলে একটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যে ডকুমেন্টটা আপলোড করবেন সেটা তো অবশ্যই 200 কপির মধ্যে আপলোড করবেন, সে ছবি তুললে জেপিজি বা পিএনজি ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে, কিন্তু দুটো পেজের ছবিটাই, মানে প্রথম পেজ এবং সেকেন্ড পেজ, অর্থাৎ ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড, এই দুটো পেজের ছবিটা একটা পিডিএফে করবেন, একটা সিঙ্গেল পিডিএফে করবেন। ওই পিডিএফে 3-4টে পেজ থাকলেও অসুবিধা নেই, কিন্তু পিডিএফটা যেন একটা পিডিএফই হয়, বা একটা পাতায় নিয়ে আসতে পারেন দুটো সাইডকে, তারপরে সেটা আপলোড করতে হবে। মোদ্দা কথায় আধার কার্ডের প্রথম
ফ্রন্ট সাইড বা সামনের দিক এবং ব্যাক সাইড বা পেছনের দিকের ছবি দুটোই কিন্তু আপলোড করতে হবে। একইভাবে ভোটার কার্ডের ক্ষেত্রেও তাই। এটা 4 নম্বর ভুল অনেকে করছে, সেটা হচ্ছে ভোটার কার্ডের প্রথম পাতার ছবি তুলে আপলোড করে দিচ্ছেন। সেটা কিন্তু হবে না, কারণ ভোটার কার্ডের যে অ্যাড্রেসটা সেটা প্রপার ভাবে ভোটার কার্ডের পেছনের দিকে লেখা থাকে বা ব্যাক সাইডে লেখা থাকে। তাহলে ভোটার কার্ডের ফার্স্ট পেজ বা ফ্রন্ট সাইড বা সামনের দিক এবং একইভাবে ভোটার কার্ডের পেছনের দিক বা ব্যাক সাইড, সেই দুটোকে একটা পিডিএফে আনতে হবে বা একটা পাতায় আনতে হবে। তারপরে সেটাকে জেপিজি ফরম্যাটে বা পিডিএফ করে এখানে আপলোড করতে হবে। অনেকে কিন্তু শুধুমাত্র সামনের পাতা তুলে আপলোড করেছেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। অনেকে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা পার্ট নাম্বার দিতে ভুলে গেছেন বা দেননি, সেক্ষেত্রে কোনো ব্যাপার নয়, কারণ এটা স্টার মার্ক নেই। যেগুলো স্টার মার্ক নেই সেগুলো ফিল আপ না করলেও চলবে। তাহলে এইখানে যদি আপনি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা পার্ট নাম্বার না বসিয়ে থাকেন, কোনো অসুবিধা নেই, আপনার ফর্ম কিন্তু বাতিল বা রিজেক্ট হবে না। অনেকে যে ভুলটা করছে 6 নম্বর ভুল ধরতে পারেন, সেটা হচ্ছে ঠিকানাটা বুঝতে পারছেন না। এইখানে আপনার স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন। আমার যেমন হাবড়াতে আমি নতুন বাড়ি করেছি, বছর 2 হলো, তো আমার আধার কার্ডে হাবড়ার অ্যাড্রেস আছে, কিন্তু আমার পুরনো বাড়ি গ্রাম এলাকায়। আমার ভোটার কার্ডে আমার ড্রাইভিং লাইসেন্সে সেই পুরনো বাড়িটার অ্যাড্রেস আছে। তাহলে আমি এখানে কোন ঠিকানাটা দেবো? আমি কিন্তু এখানে আমার যে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সে আমার গ্রামের বাড়ি বা পুরনো বাড়ির যে ঠিকানাটা আছে ওটাই আমার স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস, আমি ওই ঠিকানাটা এখানে বসাবো। একইভাবে আমার যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু আধার কার্ডে মেনশন আছে, তো আধার কার্ডের ঠিকানাটা এখানে বসাবো না। মানে আপনার যে স্থায়ী ঠিকানা সেটাই এখানে বসাবেন, সেটা আধার কার্ডে না থাকলেও সেটাই বসাবেন। এইবার অনেকের এখানে কি আসছে না, এই যে পুলিশ স্টেশন অনেকের আসছে না বা পোস্ট অফিস অনেকের আসছে না, সেক্ষেত্রে এটা কোনো সমস্যাই নয়। এগুলো স্টার মার্ক দেওয়া নেই, অর্থাৎ ফিল আপ না করলেও আপনার ফর্মটা অ্যাপ্রুভ হবে। দ্বিতীয়ত, যদি আপনার কাছাকাছি পুলিশ স্টেশন থাকে সেটা দিতে পারেন। যেমন গোপালনগর আমাদের নিজের পুলিশ স্টেশন, কিন্তু গোপালনগর যদি না আসে তাহলে গোপালনগর কিন্তু বনগাঁ পুলিশ স্টেশনের আন্ডারে, তাহলে আমি বনগাঁ পুলিশ স্টেশন ফিল আপ করলেও হয়ে যাবে। একইভাবে আমার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিস যদি না আসে তাহলে ওই পোস্টের যে মেন ব্রাঞ্চ আছে কাছাকাছি সেটা দিলেও হয়ে যাবে। এবং এটা যদি ফিল আপ না করেন তবুও হবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এইবার পরিবারের প্রধান সহ অন্যান্য ফ্যামিলি মেম্বারদের যে রেশন কার্ড বা ফুড সাবসিডি, সেই তথ্যটা প্রথমত আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে নো করবেন। এইবার এই যে রেশন কার্ড, তার নাম্বারটা ওইখানে লিখতে হচ্ছে, এবার আপনার কোন ধরনের রেশন কার্ড সেটা টিকমার্ক করে আপনি রেশন কার্ড নাম্বারটা লিখবেন। এটা কিন্তু মাস্ট, রেশন কার্ডের নাম্বারটা লিখতে হচ্ছে। রেশন কার্ডের ছবি তুলে আপলোড করার কোনো প্রয়োজন নেই, সেই অপশন এখানে নেই। শুধুমাত্র রেশন কার্ডের নাম্বার দিলে কিন্তু হয়ে যাবে। এইবার এই রেশন কার্ডের নাম্বারটা শুধুমাত্র পরিবারের যে প্রধান তারই লাগবে, বাদ বাকি মেম্বারদের লাগবে না। যেমন এই যে পরিবারের প্রধানকে আমি রেশন কার্ড ফুড সাবসিডিতে রেখেছি, এবার আমি যদি মেম্বার 2 অপশনে যাই এবং মেম্বার 2 অপশনে গিয়ে কিন্তু এখানে সেই অপশনটা নেই, অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত কোনো তথ্য শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির দেওয়া লাগবে, বাদ বাকি মেম্বারদের দেওয়ার প্রয়োজন নেই। তাহলে রেশন কার্ডের যে নাম্বারটা সেটা শুধুমাত্র পরিবারের প্রধানেরটা দিলেই হবে, বাদ বাকি মেম্বারদের নাম্বার বসানোর অপশন নেই, তার মানে তাদের রেশন কার্ড নাম্বারটা দেওয়ার প্রয়োজন নেই। এইবার এই যে অপশনটা, আপনার বাড়িতে 3টে বা তার বেশি পাকা রুম আছে কিনা এটা অনেকে বুঝতে পারছেন না। অনেকে বলছেন দাদা আমার ফ্যামিলিতে অনেক বড়, কি হয় যে আমার কাকা আছে, বাবা আছে, জ্যাঠা আছে, আমরা একই বাড়িতে একই জমির উপরে 4টে-5টা পাকা ঘর করে থাকি, তাহলে আমি আমার ফ্যামিলির জন্য এখানে হ্যাঁ করব না নাকি না করব? দেখো, এখানে তুমি যে পরিবারের প্রধানকে রেখেছো তার নিজস্ব 3টে বাড়ি আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি তার নিজস্ব বাড়ি না থাকে তাহলে নো করবে। তোমার জ্যাঠার কাকা তাদের যদি বাড়ি থাকে সেইগুলো ধরে তোমাকে 3টে রুম করতে হবে এমনটা নয়। তারা যদি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে তারাও কিন্তু নিজস্বটা ধরবে, ঠিক আছে? তোমার বাবাকে গুনবে না। একইভাবে তুমিও তোমার জ্যাঠা কাকাকে গুনবে না কোনোভাবে। তোমার বাবা বা তোমার পরিবারের যে প্রধান, সে মা হতে পারে বা দাদা হতে পারে, তার নামে বা তার নিজস্ব 3টে বা তার বেশি পাকা রুম আছে কিনা সেটা এখানে টিকমার্ক করতে হবে। এইবারে যে জমিটা অনেকে বুঝতে পারছে না যে তোমার ফ্যামিলির নিজস্ব জমি আছে কিনা, এটা স্টার মার্ক। এই জমি কি আমি চাষযোগ্য জমি প্লাস আমি বাস্তু জমি যেই বাড়িতে থাকি সেটা ধরবো, মানে যেই বাড়িতে থাকে সেই বাড়ির জমি প্লাস আমার যদি মাঠে জমি থাকে চাষের জমি সেটাকেও ধরবো? একদমই হ্যাঁ, তোমার চাষযোগ্য জমি এবং বাস্তু জমি এই রকম জমি সব মিলিয়ে এখানে কিন্তু লিখতে হবে। এবং শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির নয়, পরিবারের যতগুলো মেম্বার আছে তাদের নামে যদি জমি থাকে প্রত্যেকটার মেম্বারদের জমিগুলোকে যোগ করে ডেসিমেলে লিখতে হবে। ডেসিমেল মানে শতক, মানে এক কাঠা কত শতকে সেটা কনভার্ট করে নেবে। এবার যদি তোমার পরিবারের 4টে মেম্বারের সব মিলিয়ে জমি থাকে 20 কাঠা, তাহলে সেটা 1 বিঘা হয়ে যাচ্ছে। এবার 20 কাঠা বা 1 বিঘাকে শতকে কনভার্ট করে এখানে সেই সংখ্যাটা লিখতে হবে। তাহলে চাষযোগ্য জমি মানে কৃষি জমি, তার সঙ্গে বাস্তু জমি, সমস্ত কিছু মিলিয়েই কিন্তু জমির পরিমাণটা লিখতে হবে। এবং ফ্যামিলির প্রত্যেকের যদি জমি
জমি থাকে প্রত্যেকের নামে যা জমি আছে তার পরিমাণ মোট যোগ করতে হবে, সেটা লিখতে হবে। আর জমির এখানে কোনো ডকুমেন্ট অনলাইনে আপলোড করা লাগছে না। এইবার তোমার পরিবারে 4 চাকা গাড়ি আছে কিনা, যেমন তোমার বাড়ি পার্সোনাল কার আছে কিনা 4 চাকার, জিপ আছে কিনা, ট্রাক্টর আছে কিনা, বাইক থাকলে, টোটো থাকলে কোনো প্রকার কোনো সমস্যা নেই। এইখানে যদি তোমার ফ্যামিলিতে যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে ইয়েস করবে। 4 চাকার গাড়ি কখন ধরবে? যখন ফ্যামিলি মেম্বারদের কারোর নামে গাড়ির কাগজপত্র ট্রান্সফার হয়ে যাবে, তখন সেটা ধরা হয়। এবার দেখো, এই যে ইপসিতা ধর মেম্বার 2 আমরা যাকে রেখেছি, সে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে, কিন্তু গাড়ির কাগজ এখনো ট্রান্সফার করেনি, ফার্স্ট ওনারের নামেই গাড়ি আছে। তাহলে সে তো গাড়িটা কিনেছে সেকেন্ড হ্যান্ড, কিন্তু তার নামে যেহেতু গাড়ির কাগজপত্র ট্রান্সফার হয়নি, তার মানে অফিসিয়ালি তার নামে কোনো গাড়ি নেই। তাহলে আমি এখানে নো রাখলাম। এবার যদি তার নামে কাগজপত্র ট্রান্সফার হয়ে যেত, বা সে ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনেছে, তার নামে শোরুম থেকেই তার নামে ডকুমেন্ট, তাহলে কিন্তু এখানে আপনাকে ইয়েস করতে হতো। তাহলে গাড়ির কাগজপত্র যদি আপনার ফ্যামিলি মেম্বার যাদের রেখেছেন তাদের কারোর নামে ট্রান্সফার হয়ে গিয়ে থাকে, তাহলেই আপনি এখানে সেটা ধরবেন, আদারওয়াইজ নো করবেন। যদি ইয়েস হয় ইয়েস করবেন, গাড়ি কতগুলো আছে সেই সংখ্যা লিখবেন, যেমন 1 2 3 4 5টা গাড়ি আছে সেটা লিখবেন, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। ঠিক আছে? এইবার দেখুন, অনেকে বুঝতে পারছেন না হেলথ ইন্স্যুরেন্স কি করব। দেখুন, যেটা স্বাস্থ্যসাথী সেটা কিন্তু গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স, তাহলে আপনি ইয়েস করবেন, গভর্নমেন্ট লিখবেন, এবং এখানে স্বাস্থ্যসাথী চুজ করবেন, এবং স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বারটা লিখবেন। পরিবারের যতগুলো মেম্বার আছে যদি সবাই এই একই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে পড়ে, তাহলে ওই একই নাম্বার সবার ক্ষেত্রে লিখতে হবে। যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা প্রাইভেট থাকে, তাহলে এখানে আপনি সিম্পলি ইয়েস করবেন, গভর্নমেন্টের জায়গায় প্রাইভেট চুজ করবেন। প্রাইভেট স্বাস্থ্য বীমা থাকলে তার ডিটেল এখানে লাগছে না, আর যদি স্বাস্থ্য বীমা না থাকে তাহলে নো করবেন। তাহলে পরিবারের প্রত্যেকের যেভাবে স্বাস্থ্য বীমা আছে সেই অনুযায়ী তাই ফিল আপ করতে যাবেন। এইবার হচ্ছে ইনকাম এবং প্রফেশন। অনেকে বুঝতে পারছেন না যে দাদা, ইনকাম ট্যাক্স আমার বাবা বা আমার মা ফাইল করে বা আইটিআর ফাইল করে, সেক্ষেত্রে আমি কি টাকা পাবো না? দেখুন, এখানে বলা আছে ইনকাম ট্যাক্স ফাইল করা বা আইটিআর ফাইল করা মানেই আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, সেটা একদমই নয়। ইনকাম ট্যাক্স ফাইল করলেও বা আইটিআর ফাইল করলেও অনেকে টাকা পাবেন, তার কারণ আপনার ইনকাম এমন হিউজ কিছু নয়। আপনার ইনকাম যদি কম হয়, আপনি আইটিআর ফাইল করেন বা ইনকাম ট্যাক্স ফাইল করেন, তাহলে কোনো সমস্যা নেই, অন্নপূর্ণা ভান্ডার আপনার পরিবার বা আপনি পাবেন। তাহলে যারা ইনকাম ট্যাক্স দেন বা যারা প্রফেশনালি ট্যাক্স দেন, তারা এখানে ইয়েস করবেন। ঠিক আছে? এইবার এখানে কি আছে? প্যান কার্ড। তো প্যান কার্ড থাকলে ইয়েস করে প্যান কার্ডের নাম্বারটা বসাবেন। প্রত্যেক মেম্বারের প্যান কার্ড আছে কিনা সেটা চুজ করবেন, এবং তাদের প্যান নাম্বারটা বসাতে যাবেন। প্যান কার্ড আপলোড করার প্রয়োজন নেই। অনেকে ইনকাম কি লিখবেন বুঝতে পারছেন না। আপনার বার্ষিক ইনকাম, প্রথমত বার্ষিক ইনকাম শুধুমাত্র আপনার নয়, আপনার ফ্যামিলির সবার। তাহলে আপনি আপনার ফ্যামিলিকে যতজন মেম্বারকে রাখছেন, প্রত্যেকটা মেম্বারের যা ইনকাম আছে সেটাকে যোগ করবেন। প্রথমে মাসে বের করবেন, তারপরে 12 দিয়ে গুণ করে বছরে বের করে সেটা এখানে লিখবেন। এইবার কি কাজ করেন, কর্মসংস্থানটা কি, এখানে একটার বেশি অপশন আছে। মানে কেউ যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে, তাহলে তার স্ত্রীও অন্নপূর্ণা ভান্ডার পাবে, কোনো অসুবিধা নেই। তাহলে গভর্নমেন্ট সেক্টরে কাজ করলে সেটা ফিল আপ করবেন, এবং তার সঙ্গে অন্য কোনো সেক্টরে কাজ করলে সেটাও চুজ করবেন। ঠিক আছে? এটা একদমই সহজ। কোয়ালিফিকেশন দেবেন, বাদ বাকি এগুলো কোনো ব্যাপার নয়। অনেকে বলছেন দাদা আমার বাবা গভর্নমেন্ট পেনশন পায় কিন্তু সে রিটায়ার্ড, সে কি করবো? তাহলে গভর্নমেন্ট পেনশনে ইয়েস করবেন, এবং এখানে কি করবেন, এখানে আদার আনএমপ্লয়েডও করতে পারেন বা আদার্স অপশনে করতে পারেন, কারণ বর্তমানে সে কাজ করছে না, বা গভর্নমেন্ট সেক্টরে করতে পারেন, কোনো ব্যাপার নয় সেটা। এইবার প্রবলেম হচ্ছে সিএ। যদি আপনি সিএ তে আবেদন করে থাকেন, তাহলে আপনি অ্যাপ্লাইড করবেন। কখন অ্যাপ্লাইড করবেন? যখন শুধুমাত্র আবেদন করেছেন, এখনো ইস্যু হয়নি, সার্টিফিকেট পাননি, তাহলে হবে অ্যাপ্লাইড। আর যাদের সার্টিফিকেট পেয়ে গেছেন তারা করবেন ইস্যু। এর এগেনস্টে কোনো ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হচ্ছে না, অর্থাৎ সিএ রিলেটেড কোনো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন নেই। এইবার নট অ্যাপ্লিকেবল কারা করবে? যারা জীবনেও কখনো সিএ এর জন্য অ্যাপ্লাই করেনি। একইভাবে ট্রাইব্যুনালে যদি আপনি আবেদন করে থাকেন এবং আপনার নাম পেন্ডিং এ থাকে, তাহলে এখানে ইয়েস করবেন যে আমার নাম পেন্ডিং এ আছে, ইয়েস পেন্ডিং আছে। আর নো মানে আমার নাম পেন্ডিং এ নেই, আমি অ্যাপ্লাই করেছি, আমার নাম কিন্তু পেন্ডিং এ নেই, আমাকে সাকসেস করে দিয়েছে বা বিচারাধীন নেই, আমাকে সফল করে দিয়েছে, তাহলে নো, যে পেন্ডিং আমার নাম নেই। আর নট অ্যাপ্লিকেবল মানে যারা কখনোই কখনোই ট্রাইব্যুনালে জীবনেও অ্যাপ্লাই করেননি, এসআইআর এ আপনার নাম বাদ যায়নি, আপনার সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল করবেন, মানে আপনার জন্য এটা প্রযোজ্য নয়। এবার অনেকে বুঝতে পারছেন না যে এইখানে কি করবেন, ইয়েস করবেন নাকি নো করবেন। ভালো করে বুঝবেন। প্রথমত, পরিবারের যে সমস্ত মেম্বার অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছে, তাদের নামের পাশে একদম লাস্টে গভর্নমেন্ট স্কিম সেকশনে এখানে এসে ইয়েস করবেন, তার মানে সে কিন্তু অ্যাপ্লাই করছে। যদি আপনি এখানে নো করে দেন, তাহলে উপর থেকে এখানে দেখুন অন্নপূর্ণা যোজনা ভাষা যে লেখাটা আছে এটা কিন্তু ছড়ে যাবে। এখানে যখন ইয়েস করবেন, তার মানে এই মহিলা অ্যাপ্লাই করছে, এটা একটা গেল। দ্বিতীয়ত, এই যে গভর্নমেন্ট স্কিমের কোনো টাকা পান কিনা ডিবিটির মাধ্যমে, তো এক্ষেত্রে ইয়েস করবেন। অনেকে বলছে এখানে নো করবেন, কারণ এখানে যে লক্ষ্মীর ভান্ডার আমরা পেতাম, লক্ষ্মীর ভান্ডার চুজ করলাম। অনেকে বলছে লক্ষ্মীর ভান্ডার যেহেতু ডিবিটির মাধ্যমে ঢুকতো না, তাই এখানে নো করতে হবে, কিন্তু এটা একদমই নয়, এখানে আপনাকে ইয়েস করতে হবে। ঠিক আছে? কেন ইয়েস করতে হবে? তার কারণ লক্ষ্মীর ভান্ডার ডিবিটির মাধ্যমে ঢুকুক আর না ঢুকুক, সে যে প্রসেসই ঢুকুক না কেন, আপনি লক্ষ্মীর ভান্ডার পেতেন, সেটা হচ্ছে মোদ্দা কথা। লক্ষ্মীর ভান্ডার যদি আপনি পেয়ে থাকেন, সেই লক্ষ্মীর ভান্ডার থেকে আপনার নাম সরানো হোক, তার জন্য আপনি এখানে
এখানে ইয়েস করছেন, আপনি সম্মতি দিচ্ছেন যে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার থেকে আমি আমার নাম সরাতে চাই। ইয়েস, কেন নাম সরাতে চাই? কারণ আমি অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছি, তাই আমি লক্ষ্মীর ভান্ডার থেকে নাম সরাতে চাই। আর এখানে নো করা মানে আমি লক্ষ্মীর ভান্ডার থেকে আমার নাম সরাতে চাই না, আমি আবার অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে চাই। তাহলে সেটা কি কোনো সেন্সিবল কথা যে লক্ষ্মীর ভান্ডার থেকে আমি নাম সরাতে চাই না, আমি লক্ষ্মীর ভান্ডারের টাকাটাও চাই, আবার অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করছি তার টাকাটাও চাই? তাহলে সেক্ষেত্রে নো মানে তো সেটাই হচ্ছে। তাহলে এখানে কখনোই নো হবে না, এখানে হবে ইয়েস। কেন না? লক্ষ্মীর ভান্ডার আমি পেতাম টিএমসি আমলে, টিএমসি সরকার চলে গেছে, বিজেপি সরকার এসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে, লক্ষ্মীর ভান্ডার টাকাটা বাড়িয়ে দিয়েছে 3,000 টাকা। তাহলে আমি লক্ষ্মীর ভান্ডার চাই না, এটাকে আমাকে বন্ধ করে দিন এবং আমাকে অন্নপূর্ণা দিন, এটা হচ্ছে এর মানে। এবার দেখুন, আপনি এখানে ইয়েস করুন বা নো করুন, অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনার নাম উঠে যায় তাহলে অটোমেটিক্যালি লক্ষ্মীর ভান্ডার আপনার বন্ধ হয়ে যাবে। একইভাবে এখানে যদি আপনি নো করেন তার মানে লক্ষ্মীর ভান্ডার আপনার নাম সরাবে না, লক্ষ্মীর ভান্ডার কি চালু থাকবে? একদমই নয়, সরকার তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেই দেবে। এখানে আপনার অন্নপূর্ণা ভান্ডারে আপনি টাকা পান আর না পান, লক্ষ্মীর ভান্ডার এমনিতেও পাবেন না, কারণ লক্ষ্মীর ভান্ডার সরকার বন্ধ করেই তো এই অন্নপূর্ণা ভান্ডার চালু করছে। তার মানে লক্ষ্মীর ভান্ডারে আপনি ইয়েস করুন বা নো করুন, আপনি অন্নপূর্ণা ভান্ডার পান আর না পান, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হচ্ছে কমপ্লিটলি, এটাই হচ্ছে কথা। তাই এই হচ্ছে তথ্য, সমস্ত ফর্ম ফিল আপ প্রসেস আমরা দেখিয়ে দিলাম এবং যে সমস্ত ভুল সাধারণত মানুষজন করছে সেগুলো আপনাকে ধরিয়ে দিলাম। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন গুরুত্বপূর্ণ ভুলগুলো করলে আপনার নাম কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে বাতিল হয়ে যেতে পারে এবং আপনি কিন্তু আর টাকাটা পাবেন না যতদিন না ওই ভুলটা আবার সংশোধন করছেন। দ্বিতীয়ত, এমন কিছু ছোটখাটো ভুল আছে, যেমন রিলিজিয়ান চুজ করেননি অনেকে, কারণ এই অপশনই ছিল না, সেটা কোনো ব্যাপার না। এছাড়া পুলিশ স্টেশন চুজ করার ক্ষেত্রে আপনার পুলিশ স্টেশন আসেনি বা পোস্ট অফিস আপনার লিস্টে নেই, সেগুলো আপনি চুজ করতে পারেননি, তাতেও কোনো সমস্যা নেই, এগুলো সামান্য ভুল। এছাড়া অনেকে লক্ষ্মীর ভান্ডার অপশন আউট সেকশনে অনেকে নো করেছেন, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই, এমনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। তো এই সমস্ত বেসিক ভুলগুলো কোনো ব্যাপার না, এগুলো করলে আশা করি কিছু হবে না। কিন্তু বড় বড় যেগুলো ভুল, যেমন আধার কার্ডের দুপাশের ছবি আপনি আপলোড করেননি, শুধুমাত্র সামনের পেজের ছবি আপলোড করেছেন, ভোটার কার্ডেরও তাই করেছেন, এরকম করলে চান্স আছে যে রিজেক্ট হয়ে যাওয়ার, কারণ ব্যাক সাইডে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে, ঠিকানা আছে, এগুলো রয়েছে। তাছাড়া যদি আপনি বিধানসভা ক্ষেত্রে নাম না বসান, পার্ট নাম্বার না বসান, সেগুলো তো আশা করি কিছু হবে না। তো যদি কোনো প্রকার ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার। এছাড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।